আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অসংখ্য বোরিং লেকচারের মধ্যে আমাদের কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলোই আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব। আমরা কোনো থিওরি নিয়ে আলোচনা করব না, ম্যাথগুলো করার জন্য যতটুকু জ্ঞান আমাদের দরকার আমরা ততটুকু জ্ঞান অর্জন করে চলে যাব, শেষ। আচ্ছা, আমাদের ম্যাথ শুরু মূলত চ্যাপ্টার 12 থেকে। এর আগে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে কোনো ম্যাথ নাই, ওগুলো সব বোরিং থিওরি আর কি। আচ্ছা, ফার্স্টে আমাদের চ্যাপ্টার 12-এ স্লাইড 1-এ, সরি স্লাইড নাম্বার 3-তে একটা হচ্ছে টেবিল আছে। তো এই টেবিলটা আমাদেরকে বুঝতে হবে। এই টেবিলটা আমাদের লাগবে হচ্ছে চ্যাপ্টার 14-এ, যে যখন আমরা SLOC নামে একটা জিনিস বের করব, সোর্স লাইন অফ কোড, ওকে, তখন আমাদের এই টেবিলটা লাগবে। তো আসো টেবিলটা বুঝি। আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, পাঁচটা জিনিস। নাম্বার অফ এক্সটার্নাল ইনপুট। নাম্বার অফ এক্সটার্নাল ইনপুটগুলো কোন, কি কি এটা এটা মূলত ধরো এই একটা সিস্টেম, এই সিস্টেমে আমরা যে ইনপুটগুলো দেই সেগুলাই মূলত এটার মধ্যে পড়বে। যদি এক্সাম্পল দেই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো লগ ইন পেজ। হ্যাঁ, লগ ইন পেজে কি তুমি ইনপুট দাও না ডাটা, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো কি ইনপুট দিই। দেন ধরো রেজিস্টার পেজ হতে পারে, ওগুলো পড়বে হচ্ছে ফার্স্টেরটার মধ্যে এক্সটার্নাল ইনপুট। আচ্ছা, দেন আসা হচ্ছে এক্সটার্নাল আউটপুট। এটা ইন্টারনাল ইনপুট যদি বোঝো, এক্সটার্নাল ইনপুট যদি বোঝো তাহলে এক্সটার্নাল আউটপুটও বোঝার কথা। সিস্টেম থেকে ডেটা আউটপুট দিচ্ছে, সিস্টেম থেকে ডেটা আউটপুট হচ্ছে, ওগুলো পড়বে হচ্ছে এক্সটার্নাল আউটপুটের মধ্যে। যেমন ধরো আউটপুট হিসেবে কি হতে পারে, ধরো একটা ইনভয়েস জেনারেট করতেছে সিস্টেম, ইনভয়েস জেনারেশন, এটা হচ্ছে একটা আউটপুট না, তাহলে এটা এই জিনিসগুলো পড়বে হচ্ছে এক্সটার্নাল আউটপুটের মধ্যে। দেন 3 নম্বরে আছে হচ্ছে এক্সটার্নাল ইনকিউরিজ। এটা হচ্ছে ডেটা তুমি রিট্রিভ করতেছো উইদাউট এনি চেঞ্জ অফ ডেটা, ডেটার কোনো চেঞ্জ হচ্ছে না, বাট তুমি রিট্রিভ করতেছো। মানে ধরো এক্সাম্পল দিই, ধরো কোনো কিছু সার্চ করতেছো অথবা তুমি হিস্টোরি ভিউ করতেছো, ঠিক আছে, এই জিনিসগুলা। অথবা ধরো আমাদের পোর্টালে অফার্ড কোর্স নামে একটা জিনিস আছে, ওখানে তুমি কোর্সের নাম লিখে সার্চ দাও, দেন সেকশনগুলো আসে, দেন তোমার সেকশন দেখা শেষ, ক্লোজ করে দাও, আগের ডেটার মধ্যে থাকলো, কোনো চেঞ্জ হলো না। ওই জিনিসগুলো মূলত আসে হচ্ছে আমার এক্সটার্নাল ইনকিউরিজের মধ্যে, ওকে। তারপর 4 নম্বরে আছে হচ্ছে আমাদের ইন্টারনাল লজিক্যাল ফাইলস। এগুলো মূলত হচ্ছে ডেটাবেজে যে টেবিলগুলো থাকে না, ওইগুলা ডেটাবেজে, ডেটাবেজের টেবিলগুলো মূলত ধরো, টেবিলগুলো কি, ধরো কাস্টমারের ইনফরমেশনের জন্য টেবিল থাকে, বিভিন্ন ধরনের টেবিল থাকে, ওগুলো হচ্ছে ইন্টারনাল লজিক্যাল ফাইলের মধ্যে পড়বে। দ্য নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস ফাইল, এই জিনিসটা কি, এই জিনিসটা মূলত এই যে এ একটা হচ্ছে আমাদের সিস্টেম, এই সিস্টেমটা কোনো একটা টাস্ক ফুলফিল করার জন্য বি এর হেল্প নিচ্ছে, বি একটা সিস্টেমের হেল্প নিচ্ছে। যেমন ধরো কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম পেমেন্ট করার জন্য পেমেন্ট গেটওয়ে এপিআই ইউজ করতেছে, যেমন পেপাল। হ্যাঁ, এই জিনিসটা, এইগুলো এই ধরনের জিনিসগুলো আসবে তোমার হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল ইন্টারফেস ফাইলের মধ্যে। আচ্ছা, আমাদের 5টা জিনিস বোঝা শেষ, এখন আসি এদিকে কাউন্ট। ধরো সিস্টেমের মধ্যে একটা সিস্টেমে ইনপুট দিচ্ছ, ধরো এরকম 5 জায়গায়, তাহলে কাউন্ট হবে 5। ধরো এরকম আউটপুট পাচ্ছি আমরা 2 জায়গায়, তাহলে 2, এটা জাস্ট ধরে না। আচ্ছা, এক্সটার্নাল ইনকিউরিজ, এটা ধরো আমাদের আছে 5। দ্য নাম্বার অফ লজিক্যাল টেবিলস, সরি লজিক্যাল ফাইলস, এটা ধরলাম 3। নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস ফাইলস ধরো এটাও ধরলাম 2। আচ্ছা, এখন আসি সিম্পল, অ্যাভারেজ আর হচ্ছে কমপ্লেক্স। এই যে 5টা ইনপুট আমাদের আছে, এটা কি সিম্পল, অ্যাভারেজ নাকি কমপ্লেক্স? ধরলাম সিম্পল। 5টা আমাদের সিম্পল এক্সটার্নাল ইনপুট আমাদের আছে, তাহলে 5 × 3 দ্বারা গুণ হবে।
দেন আউটপুট আছে ধরো হচ্ছে অ্যাভারেজ, তাহলে 5, তাহলে 2 ইন্টু 5 হবে। আবার ধরো এক্সটার্নাল ইনকিউরিজ আছে হচ্ছে 5টা এবং সেটা হচ্ছে সিম্পল, তাহলে 3। দেন লজিক্যাল ফাইলস 3টা আছে এবং সেটা কি কমপ্লেক্স, না ছোটই ধরি, তোমার হচ্ছে 7-এ ধরলাম। আচ্ছা, দেন ইন্টারফেস ফাইলস এটা ধরো হচ্ছে অ্যাভারেজ, তাহলে 7। ওকে, এখন তুমি হচ্ছে জাস্ট গুণ করে করে এই বক্সের মধ্যে লিখবা কত 15, তারপর হচ্ছে 5 × 10, দেন 15, দেন হচ্ছে 21, দেন 14, যোগ করলে কত হয় 15 প্লাস 10 প্লাস 15, 21, 14, 75। তারপরে আচ্ছা এই টোটাল টোটালের মধ্যে আমরা লিখবো হচ্ছে 75। এই 75 ভ্যালুটা আমরা যখন এলওসি সোর্স লাইন অফ কোড বের করব তখন আমাদের কাজে লাগবে। তো এখন এটা জানার দরকার নেই, আমরা 14 নাম্বার চ্যাপ্টারে যে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। এই টেবিল থেকে একটু জানলেই এনাফ। এরপরে 12 নম্বর চ্যাপ্টারে তোমরা নিচের দিকে এসে স্লাইড নাম্বার 11 তোমরা দেখবা হচ্ছে একটা সূত্র আছে, মেইনটেনেন্স ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে এই যে সূত্রটা সফটওয়্যার ম্যাচুরিটি ইন্ডেক্স, এই যে সফটওয়্যার ম্যাচুরিটি ইন্ডেক্স আমাদেরকে বের করতে হবে, SMI। এটা মূলত একটা সফটওয়্যার প্রোডাক্টের ম্যাচুরিটিটা, ম্যাচুরিটি না তো স্টেবিলিটিটা চেক করে, স্টেবিলিটি কেমন, মানে একটা সফটওয়্যার প্রোডাক্ট ধরো হ্যাঁ, এটা প্রত্যেকটা রিলিজের পর এটা হচ্ছে স্টেবিলিটি চেক করা হয় কিসের উপর বেস করে, তোমার হচ্ছে এই 3টা জিনিসের উপর বেস করে, FC, FA, FD। FC হচ্ছে কি, সিতে কি চেঞ্জ, এই যে তোমার হচ্ছে টোটাল নাম্বার অফ মডিউল চেঞ্জড, কতটা মডিউল চেঞ্জ হয়েছে। দেন হচ্ছে FA, A ফর অ্যাড, কতটা মডিউল তোমার অ্যাড হয়েছে নতুন করে। দেন হচ্ছে D ফর ডিলেট, কতটা মডিউল ডিলিট হয়ে গেছে। ওকে, তোমার হচ্ছে প্রত্যেকটা রিলিজের পর, হ্যাঁ প্রত্যেকটা রিলিজের পর, ধরো ফার্স্ট রিলিজ হলো, তাহলে সেকেন্ড রিলিজে কি কি হলো, চেঞ্জ হলো, কি চেঞ্জ হয়েছে মনে করো এতটা FC, তারপর এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। তারপরে অ্যাড হয়েছে কিছু মডিউল, তারপর ডিলিট হয়েছে কিছু মডিউল, তারপর হচ্ছে ওটা রিলিজ হচ্ছে 2 নাম্বার রিলিজ। হ্যাঁ, এই স্টেবিলিটি আমাদের কেমন সেটা চেক করতে হবে। আর MT হচ্ছে দ্য নাম্বার অফ মডিউলস ইন দ্য কারেন্ট রিলিজ, টোটাল মডিউলস কতটা আছে। এখন আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে, তো মুখস্থ করে ফেলো, SMI ইজ ইকুয়াল টু এইটা। তো দেখো এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে, লাস্টের লাইনটা। হ্যাঁ, লাস্টের লাইনটা কি বলছে, অ্যাজ SMI অ্যাপ্রোচেস 1.0 দ্য প্রোডাক্ট বিং ইজ টু স্টাবিলাইজ, মানে 1-এর যত কাছাকাছি হবে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা যত 1-এর কাছাকাছি হবে তত বেশি স্টেবল ওই সফটওয়্যার প্রোডাক্টটা, আর যত 1-এর থেকে কম হবে তত বেশি আনস্টেবল। ওকে, অনেকে বলতে পারি 1-এর থেকে বেশি হলে, 1-এর থেকে কখনোই বেশি হবে না, কারণ সূত্রটা দেখো MT মাইনাস FA প্লাস FC প্লাস FD ডিভাইডেড বাই আবার MT। ঠিক আছে, তাহলে দেখো তোমার উপরে ভ্যালুটা অলওয়েজ তোমার নিচেরটা থেকে কম হচ্ছে, আর এটা যদি 0 হয়, এই 3টাতে 0 হয়, তাহলেও সর্বোচ্চ ভ্যালু কি 1 হবে, তার মানে 1-এর বেশি যাতে কখনোই যাবে না। আচ্ছা, মূল কথা হচ্ছে যত 1-এর কাছাকাছি হবে ভ্যালুটা তত বেশি স্টেবল। আচ্ছা, এখানে এটা একটা ধরো ম্যাথ যদি আমরা দেখি, এই ভ্যালুগুলো আমাদের দেয়া থাকবে। হ্যাঁ, ধরো আমাদের MT দেয়া আছে হচ্ছে 100, দেন হচ্ছে FC দেয়া আছে 5, FA দেয়া আছে হচ্ছে সরি
এফসি দেওয়া আছে হচ্ছে 10, এফ এ দেওয়া আছে 5, আর এফডি দেওয়া আছে ধরো 3। তাহলে সূত্রের মধ্যে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে দেখো, এসএমআই সফটওয়্যার ম্যাচুরিটি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু এমটি। আচ্ছা সূত্রটা না লিখলাম, একবারে ভ্যালু বসাই দিই। এমটি কত, 100, তারপর এগুলো কি যোগ হবে, 10, 5, 3, 10 প্লাস 5 প্লাস 3, নিচে কি 100 এমটি। তাহলে আমার কত আসতেছে, 100 মাইনাস 18, সরি তাহলে কত আসে, মাইনাস 18 ডিভাইডেড বাই 100, 0.82। এটা কি 1 এর কাছাকাছি না, তাহলে আমরা এটাকে বলতে পারবো স্টেবল। ঠিক আছে, স্টেবল। এখন ধরো এই ভ্যালুগুলোর কারণে কোনো একটা তোমার হচ্ছে এসএমএ ভ্যালু আসলে হচ্ছে 0.3 বা সামথিং, মানে 0.5 এর থেকে কম, তখন কি, তখন হচ্ছে এই হয়ে যাচ্ছে আনস্টেবল। তো এইরকম ছোট ছোট ম্যাথ আসতে পারে, তোমাকে চাইলো যে এটা স্টেবল নাকি আনস্টেবল দেখাইতে বললো। তো যদি এইরকম 1 এর থেকে অনেক কম ভ্যালু আসে তাহলে হচ্ছে আনস্টেবল, আর 1 এর কাছাকাছি ভ্যালু আসলে স্টেবল। ওকে, আচ্ছা। আর এখন অনেকে বলতে পারে ভাই 0.5 যদি আসে তাহলে কি হবে, 0.5 কি, তোমাকে কি বললাম, 1 এর কাছাকাছি হইতে হবে স্টেবল হওয়ার জন্য। 0.5 তো 1 এর কাছাকাছি না, তো এটা কি আনস্টেবল, আনস্টেবল অথবা মডারেটলি আনস্টেবল দিতে পারো। ডান, আমাদের হচ্ছে চ্যাপ্টার 12-এ এই দুইটা জিনিসই আমাদের আছে, এই এর বাইরে আর কিছু নাই আপাতত। দেন আমরা চলে যাব চ্যাপ্টার 14। আচ্ছা একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে একটা স্পন্সর আছে, সেটা হচ্ছে চিরকুট ফেরিওয়ালা। এরা হচ্ছে নোটবুক বিক্রি করে, এই যে এই ধরনের কিছু সুন্দর সুন্দর নোটবুক। তো তোমরা যারা নোট টোট করো, তো এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, এদের পেজটা ভিজিট করে দেখতে পারো, যদি পছন্দ হয় তো অর্ডার দিয়ে দিও। যদি ক্যাম্পাস থেকে কালেক্ট করতে চাও তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি, তো দেখতে পারো। তো 14 নাম্বার চ্যাপ্টারে স্লাইড নাম্বার 7-এ আসলে দেখতে পারবো একটা ইকুয়েশন আছে, ইফোর্ট এস্টিমেশন। তো এই ইকুয়েশন দিয়ে আমরা কি করি, ইফোর্ট এস্টিমেশন করি। একটা প্রজেক্ট বানাতে কতটুকু ইফোর্ট লাগবে, কেমন ইফোর্ট লাগবে সেটা আমরা বের করব। এটা হচ্ছে ডাইনামিক মাল্টিভেরিয়েবল মডেল। হ্যাঁ, ডাইনামিক মাল্টিভেরিয়েবল মডেল। তো এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কোন ভেরিয়েবল কি মিন করতেছে সেটা দেখো, এই যে ই কি, ই হচ্ছে ইফোর্ট ইন পার্সন মান্থ আর পার্সন ইয়ার্স। এলওসি হচ্ছে লাইন অফ কোড। হ্যাঁ, লাইন অফ কোড লিখে দিই, লাইন অফ কোড, লাইনস অফ কোড। তারপর টি কি, টি হচ্ছে আচ্ছা বি তোমার হচ্ছে স্পেশাল এসকিউ ফ্যাক্টর। দেন পি হচ্ছে প্রোডাক্টিভিটি প্যারামিটার, আর টি হচ্ছে প্রজেক্ট ডিউরেশন ইন মান্থস অর ইয়ার্স। তো এই ভ্যালুগুলো সাধারণত দেয়াই থাকে, তোমাকে জাস্ট এখানে বসাই দিতে হবে ভ্যালু। আচ্ছা, এখানে তেমন জরুরি কিছু না, আমাদের আসল ম্যাথ হচ্ছে নেক্সট স্লাইডে, স্লাইড নাম্বার 8, কোকোমো কনস্ট্রাকটিভ কস্ট মডেল। হ্যাঁ, কোকোমো মডেল। আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে ডাইনামিক মাল্টিভেরিয়েবল মডেল, এটা হচ্ছে কোকোমো। এখানেও আমরা ইফোর্ট বের করবো, এই যে ইফোর্ট। আচ্ছা, এই ইকুয়েশনগুলোতে যাওয়ার আগে আমরা হচ্ছে এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা আমাদেরকে কাজে লাগাইতে হবে এই ম্যাথগুলো করার জন্য। তো এখানে 3টা ওয়ার্ড আছে দেখো, অর্গানিক, সেমি ডিটাচড আর হচ্ছে এমবেডেড। এটা হচ্ছে এই 3টা হচ্ছে প্রজেক্ট টাইপ, সফটওয়্যার প্রজেক্ট টাইপ। তো এই 3 ধরনের টাইপ আমরা আগে একটু বুঝে তারপরে তোমার এই ম্যাথে চলে যাব। দেখো অর্গানিক কি, অর্গানিক তোমার হচ্ছে
সিম্পল অ্যান্ড স্মল আর সিম্পল প্রজেক্ট হবে, ডান বাই এ স্মল টিম উইথ গুড এক্সপিরিয়েন্স, নট টু রিস্কি। প্রজেক্ট যদি তোমার হচ্ছে স্মল আর সিম্পল হয় তো সেখানে রিস্ক তো কম থাকবেই। এটাগুলো হচ্ছে অর্গানিক। সেমি ডিটাচড হচ্ছে তোমার মিডিয়াম সাইজ মডারেটলি কমপ্লেক্স। হ্যাঁ, টিম সাইজ হ্যাজ মিক্সড এক্সপিরিয়েন্স, ইনভলভস বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইনভলভস বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। মনে করো তোমার সিনারিও একটা দিয়ে দিল, যেখানে তোমার ডিরেক্টলি বললো না এটা হচ্ছে অর্গানিক নাকি সেমি ডিটাচড নাকি এমবেডেড, ধরো বললো সেখানে বোথ সফটওয়্যার আর হার্ডওয়্যার ইনভলভ থাকে, টিম হচ্ছে মিক্সড এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা সেমি ডিটাচড। আচ্ছা, তারপরে এমবেডেডটা কি? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখো, সেভিং বায়োমেট্রিক লগ ইন টাইম ইনটু ভিউজ ডেটাবেস। আচ্ছা, মানে এমবেডেডটা কি? এমবেডেড হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড হাই রিস্ক, সফটওয়্যার ইজ tightly linked with hardware. আচ্ছা, নিড টু ফলো স্ট্রিক্ট রুলস, এক্সাম্পলস তোমার হচ্ছে সফটওয়্যার ফর বায়োমেট্রিক ডিভাইস আর এলিভেটরস। আচ্ছা, তো আশা করি 3টা বুঝে গেছো। আর হচ্ছে স্লাইডের এই যে কত নম্বর স্লাইড, 8 নম্বর না 9 নম্বর স্লাইডে দেখবা এই 3টা আবার বলা আছে, তো ওখান থেকেও তোমরা স্লাইড থেকে পড়ে নিতে পারো যদি চাও। এখানে আর কি সহজ করে আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করছি যাতে সহজে আর কি মনে থাকে যেন। আচ্ছা, এখন চলে আসি এই যে ইকুয়েশনগুলোতে। ইফোর্ট ইজ ইকুয়াল টু পিএম, পিএম যা ইফোর্টও তাই, পিএম হচ্ছে পার্সন মান্থ। এই দেখো পিএম কি বলছে, পার্সন মান্থস নিড ফর প্রজেক্ট। এখানে দেখো এখানে কি ছিল, ইফোর্ট ইন পার্সন মান্থ, একই জিনিস। দেন আছে হচ্ছে আমাদের এটি ইজ ইকুয়াল টু কি, কোএফিসিয়েন্ট ইফোর্ট ফ্যাক্টর ইন্টু এস এলওসি ডিভাইড বাই 1000 পাওয়ার হচ্ছে কি পি। কোএফিসিয়েন্ট ইফোর্ট ফ্যাক্টর এই ভ্যালুটা আমি কই থেকে পাবো, এই যে টেবিল থেকে পাবো। যদি আমার সিস্টেমটা অর্গানিক হয় তাহলে কি বলবে 2.4, এখানে বসবে 2.4। যদি এমবেডেড হয় তাহলে 3.6 বসবে। আর এস এলওসি এই ভ্যালুটা সাধারণত প্রশ্নে দেয়াই থাকে, আর যদি না দেয়া থাকে তাহলে আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি জিনিসটা, তখন ক্লিয়ার হয়ে যাবে। এইটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে পি কি, পি এর ভ্যালু এই টেবিল থেকে আসবে। যদি অর্গানিক হয় 1.05, যদি সেমি ডিটাচড হয় 1.12, এমনি ভ্যালুটা বসাই দিতে হবে। দেন আমার হচ্ছে ডেভেলপমেন্ট টাইমকে প্রকাশ করা হচ্ছে ডিএম দিয়ে, এই যে ডিউরেশন টাইম ইন মান্থস ফর প্রজেক্ট। আচ্ছা, ডিএম ইজ ইকুয়াল টু 2.50 ইন্টু পিএম টু দি পাওয়ার টি। পিএম এর ভ্যালু কি, এই যে উপরের ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, আর টি এর ভ্যালু আমরা এই যে আবার এই ইয়ে থেকে পাচ্ছি, টেবিল থেকে পাচ্ছি। তার মানে দেখো এই টেবিলটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, টেবিলটা কীভাবে মুখস্থ রাখবে এটা শর্টকাট টেকনিক একটু দেখাই দেবো একটু পরে, দাঁড়াও। আর একটা কোয়েশ্চন আছে, এটা দেখি। এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার অফ পিপল, এটা এসটি। এটা হচ্ছে স্টাফিং নেসেসারি, এই যে অ্যাভারেজ স্টাফিং নেসেসারি, কতজন মানুষ লাগবে প্রজেক্টটা বিল্ড করতে পুরোপুরি। তাহলে পিএম ডিভাইডেড বাই ডিএম, পিএম এর ভ্যালু উপর থেকে পাচ্ছি, ডিএম এর ভ্যালু 2 নাম্বার থেকে পাচ্ছি, জাস্ট ভ্যালু বসায় দিয়ে আমরা হচ্ছে আনসার বের করবো। আচ্ছা, পিএম জিনিসটা কি আসলে, পিএম জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। পিএম হচ্ছে, ধরো তুমি একটা প্রজেক্ট একটা সিস্টেম বানাবা, এই সিস্টেমটা বানাইতে একজন পার্সনের যে এফোর্টটা দিতে হবে, সেইটাই হচ্ছে আমার পিএম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সবগুলোটা মোটামুটি বুঝছি। এখন দেখো এই যে টেবিলটা, এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া থাকলে তো ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে মারা হয়ে যাবো আর কি, সেজন্য মুখস্থ রাখতে হবে। এই দেখো টি এর যে ভ্যালুটা দেখো 3 করে কমতেছে, 38 না, 3 বাদ দিলে কত 35, 3 বাদ দিলে 32, তার ফার্স্টটা মনে রাখলে কিন্তু হচ্ছে। তারপরে পি এর ভ্যালুটা দেখো, তোমার হচ্ছে এখানে আমার পি এর ভ্যালু দেখছে কি, দেখো প্রজেক্ট কমপ্লেক্সিটি পি, এটা হচ্ছে ভ্যালু শুরু হবে 1.04 থেকে। তো যদি 0.05 এর জায়গায় 0.4 ধরি তাহলে সবগুলো ডিফারেন্স দেখো 8 করে হচ্ছে, 5 4, তারপরে 4 এর সাথে 8 যোগ করলে কত হয় 12, তারপর 8 যোগ করলে হয় 20, আর সামনে যাচ্ছে 1 বসাই দিচ্ছে, এমনি মনে রাখতে পারো। তারপরে হচ্ছে কোএফিসিয়েন্ট, এখানেও একটা প্যাটার্ন আছে, দেখো 6 করে বাড়তেছে, 2.4
0.6 যোগ করলে হয় 3.6 যোগ করলে হয় 3.6। তো এইভাবে আর কি মনে রাখতে পারো জিনিসটা সহজে। আচ্ছা, এখন আমাদের বাকি আছে শুধু এস এলওসি। এই ভ্যালুটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা ভ্যালুটা কীভাবে পাবো? তো এস এলওসি এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে কোথায়? ওই যে 12 নম্বর চ্যাপ্টারে যে ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেইটাতে। এই ভ্যালুটা আমরা কীভাবে কাজে লাগাবো এখন এলওসি বের করার জন্য? দেখো, এস এলওসি ইজ ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর ইন্টু এই যে ভ্যালুটা, হ্যাঁ কত, 75। এখন ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরের ভ্যালুটা কই থেকে পাবো? এটা তোমার কোশ্চেনেই দেওয়া পাবে, কোথাও না কোথাও অবশ্যই বলে দেওয়া থাকবে। যেমন ধরো তুমি প্রজেক্টটা জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি ডেভেলপ করছো। জাভার জন্য আমার ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর হবে হচ্ছে 53। ধরো .NET বা C# দিয়ে করছো, তোমার হচ্ছে সেক্ষেত্রে হবে 58। যদি পাইথন দিয়ে করো সেক্ষেত্রে 21। হ্যাঁ, ধরো তুমি জাভা দিয়ে করছো, তাহলে এখানে যা বসাই দিবা 53 ইন্টু 75। তাহলে আমার কত আসতেছে ভ্যালু? তোমার হচ্ছে 53 ইন্টু 75, এই যে 39, 75। এতটা সোর্স লাইন অফ কোড আমাদের লাগবে। এই ভ্যালুটা এখন আমাদের তো বসাই দিতে হবে কোথায়? এই যে এলওসি এর জায়গায়, এসএলওসি এর জায়গায়, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, দেখো এখানে এসএলওসি আর এখানে এলওসি, লাইনস অফ কোড, এখানে সোর্স লাইন অফ কোড। দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা দেখো, এলওসি আর হচ্ছে এসএলওসি। আচ্ছা, আমরা যখন কোড করি তখন কোডের মধ্যে কি আমরা কমেন্ট করি না? একটা কমেন্ট লাইন থাকে, অনেক সময় ব্ল্যাঙ্ক একটা লাইন থাকে। হ্যাঁ, তারপরে ধরো এক্সিকিউটেবল একটা লাইন থাকে, এটা একটা এক্সিকিউটেবল লাইন। তো লাইন অফ কোডের মধ্যে এল ও সি এর মধ্যে আমার হচ্ছে কমেন্ট লাইনও অ্যাড হবে, কাউন্ট হবে, তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক লাইনও কাউন্ট হবে, আর এক্সিকিউটেবল লাইন তো কাউন্ট হবেই। কিন্তু এসএলওসি এর জন্য তোমার হচ্ছে এই যে কমেন্ট লাইনও কাউন্ট হবে না, ব্ল্যাঙ্ক লাইনও কাউন্ট হবে না, শুধু কাউন্ট হবে কি এক্সিকিউটেবল যে লাইনটা, সেটা হচ্ছে কাউন্ট হবে এসএলওসি এর জন্য। এইটাই হচ্ছে পার্থক্য। তো ওটা আমাদের ম্যাথে এই জিনিসটা লাগবে না, সো প্যারা নেই। এখন আমরা তো প্রত্যেকটা টার্ম ভালো মতো বুঝলাম, এখন চলো ম্যাথ প্র্যাকটিস করি এই কোকোমো মডেল দিয়ে। আচ্ছা, ধরো একটা ম্যাথ দেওয়া আছে এমন, তোমার হচ্ছে একটা ধরো সিনারিও দেওয়া থাকলো যে হচ্ছে একটা প্রজেক্ট, হ্যাঁ একটা প্রজেক্ট, একটা হচ্ছে সিম্পল প্রজেক্ট। তোমার হচ্ছে টিমে তোমার হচ্ছে গুড এক্সপিরিয়েন্স এমপ্লয়ি আছে, দেন তোমার হচ্ছে এলওসি দেওয়া আছে হচ্ছে 50,000। হ্যাঁ, এখন তোমাকে বের করতে বললো এফোর্ট অথবা পিএম, দেন হচ্ছে ডিএম, ডেভেলপমেন্ট টাইম, আর হচ্ছে এসটি। এখন কি তুমি হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক দুইটা, প্রজেক্ট হচ্ছে সিম্পল আর টিমের মধ্যে গুড এক্সপিরিয়েন্স থাকবে, এই দুইটা দেখে কি বুঝতে পারছো? এটা কি অর্গানিক। তার মানে কি অর্গানিকের জন্য যে ভ্যালুগুলো সেগুলো আমার লাগবে। তাহলে চলো ফার্স্টে কি পিএম এর জন্য আমি ইকুয়েশন কি কোএফিসিয়েন্ট ফ্যাক্টর ইন্টু এসএলওসি। তাহলে কোএফিসিয়েন্ট পিএম ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ফ্যাক্টর কত আমার অর্গানিকের জন্য 2.4, তাহলে 2.4 ইন্টু তোমার হচ্ছে এসএলওসি কত দেওয়া আছে 50,000, তো হচ্ছে 50,000 ডিভাইড বাই 100,000। দেন পি, অর্গানিকের জন্য পি কত? পি হচ্ছে 1.05। আচ্ছা, তাহলে ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা বের করি। তাহলে 2.4 ইন্টু
কত তোমার হচ্ছে 50 হয়ে যাবে না, 50 পাওয়ার কত তোমার হচ্ছে 1.05, তাহলে কত আসতেছে 1.145 হ্যাঁ এইটা। দেন আমরা হচ্ছে ডিএম বের করি। ডিএম কি 2.50 ইন্টু পিএম কত এইটা, তাহলে 145.92 পাওয়ার কত টি, যেহেতু অর্গানিকের জন্য কত টি এর ভ্যালু 0.38। আবার ক্যালকুলেটরে আনি 2.5 ইন্টু 145.92 পাওয়ার কত 0.38, তাহলে 16.607। হ্যাঁ, আরেকটা আছে কি তোমার হচ্ছে এসটি বার করতে হবে 3 নাম্বার। এসটি কি ইজ ইকুয়াল টু পিএম বাই ডিএম। তাহলে পিএম কত ছিল 145.92 আর ডিএম হচ্ছে 16.607, তাহলে কত আসে তোমার হচ্ছে 145.92 ডিভাইডেড বাই 16.607, 8.7। যেহেতু এটা পার্সন, তাহলে এটা আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট তোমার ইয়ে করে দিতে পারি, 9 করে দিতে পারি, 9 জন লাগবে স্টাফ। তো এই ধরনের ম্যাথই সাধারণত আসার কথা। আচ্ছা, তো তোমরা একটা প্র্যাকটিস করতে পারো। ধরো এই ধরনের সিনারিও দিয়ে দিল, ধরো হচ্ছে 2 নাম্বার, এটা তোমরা প্র্যাকটিস করিও। ধরো অ্যালেক্স একজন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার, সে হচ্ছে এস্টিমেট করতে যাচ্ছে এই যে এফোর্ট কোকোমো দিয়ে দুইটার জন্য, অর্গানিক আর সেমি ডিটাচড। হ্যাঁ, সেমি ডিটাচডের জন্য তোমার যেটা করতে হবে, তোমার ডিফারেন্সটা বার করতে হবে সবগুলার ডিফারেন্স। কার ডিফারেন্স? 1 নাম্বার হচ্ছে পিএম, 2 নাম্বার ডিএম, 3 নাম্বার হচ্ছে এসটি। মানে পিএম বার করবো একবার অর্গানিকের জন্য, পিএম বার করবো আর একবার সেমি ডিটাচডের জন্য, ডিএম বার করবো একবার অর্গানিকের জন্য, সেমি ডিটাচডের জন্য, এসটিও সেম ভাবে বার করবা। দেন দুইটা করে ভ্যালু পাচ্ছ, ওই দুইটা ভ্যালু করে ভ্যালুর মধ্যে পার্থক্য তোমাকে দেখাইতে হবে। মানে পিএম বার করলে একবার অর্গানিকের জন্য, একবার সেমি ডিটাচডের জন্য, দুইটার মধ্যে ডিফারেন্স কত ওইটা বার করবা। ডিএম এর জন্য সেম জিনিস, দুইটা বের করবা, ডিফারেন্স বের করবা। এটারও দুইটা বের করবা, দুইটা ডিফারেন্স বের করবা। আর যদি কোনো প্রবলেম হয়, আমাদের তো ডিসকর্ড সার্ভার আছে, তো ওখানে ঠাস করে নক দিয়ে দিবা। আর হচ্ছে ডিসকর্ড সার্ভার যে লিঙ্ক, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো যারা জয়েন হও নাই জয়েন হয়ে নিও। এই চ্যাপ্টারে একদম লাস্টে আর একটা আমাদের জিনিস আছে, এটা আমরা একটু দেখে এই অধ্যায়টা শেষ করব। তো কম্পিউটিং এক্সপেক্টেড কস্ট ফ্রম ডিসিশন ট্রি। এই যে আমাদের ট্রিটা দেখতেছো, এটাকে বলা হচ্ছে ডিসিশন ট্রি। এই ট্রিটা ইউজ করে আমরা এক্সপেক্টেড কস্ট বের করব। এই ফর্মুলাটা দেখো, এক্সপেক্টেড কস্ট ইজ ইকুয়াল টু পাথ প্রবাবিলিটি ইনটু এস্টিমেটেড পাথ কস্ট। পাথ প্রবাবিলিটি হচ্ছে এই দেখো, প্রতিটা পাথের মধ্যে ভ্যালু দেওয়া আছে না একটা করে, এগুলো হচ্ছে পাথ প্রবাবিলিটির ভ্যালু। দেন হচ্ছে এস্টিমেটেড পাথ কস্ট, এই যে এই পাথের জন্য আমার এস্টিমেটেড পাথ কস্ট কত, এইটা, এই পাথের জন্য এইটা, এই পাথের জন্য এইটা। তো দেখো একটা আমি করে দেখাই, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা হচ্ছে কোনটার জন্য করব, ধরো বাইয়ের জন্য করি। হ্যাঁ,
তাহলে দেখো কি আছে 0.70, তাহলে আমাদের লিখতে হবে 0.70 ইন্টু এই পাতের কস্ট কত 210 কে গুণ করলা প্লাস আর একটা পাত আছে না, এই পাতের জন্য সেম জিনিস 0.30 ইন্টু কস্ট কত 400 গুণ করে দিলাম 400 কে। হ্যাঁ, যা এখন জাস্ট ক্যালকুলেটর বসায় ভ্যালুটা বের করি আমরা। তোমার হচ্ছে 0.7 ইন্টু 210 কত আসে 147 প্লাস এটা কত তোমার 0.3 ইন্টু 400 120, তাহলে কত আসতেছে 147 যোগ 120 267 কে। হ্যাঁ কে, এই দেখো আমাদের এক্সপেক্টেড কস্ট বাইয়ের জন্য 267 কে। তো এইভাবে সেম ভাবে তোমার সবগুলোর জন্য বের করতে হবে। হ্যাঁ, এটা বেশি জরুরি কিছু না। এইভাবে তুমি হচ্ছে যে রিউজের জন্য বের করে দেখো মিলে নাকি, তারপর হচ্ছে কন্ট্রাক্টের জন্য বের করে দেখো মিলে নাকি। এই রিউজের দেখো এখানে আবার তোমার এই পাশে এসে আবার দুই পাশে আবার হয়ে গেছে, তাহলে কি দুইটা তোমার হচ্ছে ইয়ে করতে হবে, এটা তো হইলই প্লাস তোমার এই দুইটা সেম ভাবে তোমার করতে হবে, তারপর ইন্টু 0.60 মানে হচ্ছে এইটা তো গুণ করলা, এই দুটা গুণ করলা করে দুইটা আবার যোগ করলা ভ্যালু, তারপর এটার সাথে আবার গুণ করলা, তারপর এই যে পুরোটা একটা ভ্যালু আসলো না, পুরোটা ভ্যালুর সাথে আবার এখানকার যেটা গুণ করে ভ্যালু আসছে দুটো প্লাস করতে হবে, তাহলে কি পেয়ে যাবা রিউজের জন্য। তো করে দেখো মিলে নাকি এই ভ্যালুটার সাথে, যদি মিলে তাহলে তো ভালো, বুঝতে পারছো। তো এই অধ্যায় আমাদের শেষ, এরপরে চলে যাবো আমরা চ্যাপ্টার 15। তো চ্যাপ্টার 15-এ এই যে ইভার যে ম্যাথটা আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা ট্রিপল স্টার দিয়ে রাখি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, সো মনোযোগ দাও। আচ্ছা, ইভা জিনিসটা আসলে কি, একটা বেসিক যদি ধারণা দিতে চাই তাহলে দেখো স্লাইডে কি বলছে। আর্ন ভ্যালু অ্যানালাইসিস, আর্ন ভ্যালু ইজ এ মেজার অফ প্রোগ্রেস। ধরো তুমি হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করতেছো, এই সিস্টেমটার প্রোগ্রেস কেমন, তুমি যে টাস্কগুলা লিস্ট করছিলা কি যেভাবে প্ল্যান করছিলা সেইভাবে কি আগাচ্ছে কি না। হ্যাঁ, এই প্রোগ্রেসটা অ্যানালাইসিস করবো আমরা হচ্ছে আর্ন ভ্যালু দিয়ে বা ইভা দিয়ে। হ্যাঁ, তো আর্ন ভ্যালু অ্যানালাইসিসে মূলত আমাদেরকে এই 10টা জিনিসই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই যে এই 10টা জিনিস, এটাই মূলত আর্ন ভ্যালু অ্যানালাইসিসের তোমার হচ্ছে কি কি বের করতে হয় এগুলা লিস্ট। এখন এই প্রত্যেকটা জিনিস বুঝতে হবে জিনিসটা কি। তার আগে আর্ন ভ্যালু অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে এই যে এইরকম একটা টেবিল দেওয়া থাকবে। হ্যাঁ, এই টেবিলটা আগে বুঝি, এই টেবিলটা বুঝলে এই সবগুলো বুঝবে। দেখো 3টা কলাম থাকবে, একটা টাস্ক, একটা হচ্ছে প্ল্যান্ড এফোর্ট, আচ্ছা অ্যাকচুয়াল এফোর্ট। টাস্ক কি, তোমার ধরো একটা প্রজেক্ট করতে বা একটা সিস্টেম বিল্ড করতে 100টা টাস্ক লাগতেছে, এখানে যেমন বলছে গিভেন টোটাল টাস্ক 56টা টাস্ক হচ্ছে 56, টাস্কগুলোকে জাস্ট নাম্বার দিয়ে ইয়ে করছে আর কি, রিপ্রেজেন্ট করছে। টোটাল টাস্ক হচ্ছে 56টা, মানে 15-র পরে আমার আরো আছে এদিকে 16, 17, 18, 19, 20 একদম 56 পর্যন্ত আছে। হ্যাঁ, তো 15টা আমরা নিচ্ছি, 15টার জন্য আমরা অ্যানালাইসিসটা করব। প্রথম ফার্স্ট 15টার জন্য অ্যানালাইসিস করব। আচ্ছা, আর প্ল্যান্ট এফোর্ট মানে আমি আগে মানে কাজ শুরু করার আগে প্ল্যান করে নিছি বা এস্টিমেট করে নিছি যে কোন কোন টাস্কের জন্য কত কেমন এফোর্ট লাগবে। যেমন টাস্ক 1-এর জন্য আমার এফোর্ট লাগতেছে হচ্ছে 12, 2-এর জন্য এফোর্ট লাগতেছে 15, এরকম সবগুলো টাস্কের জন্য আমার প্ল্যান্ট এফোর্ট একটা করা আছে। ঠিক আছে,
এখন অ্যাকচুয়াল ইফোর্ট কি? অ্যাকচুয়াল ইফোর্ট বলতে তোমার তুমি যখন অ্যাকচুয়ালি তুমি আহ, মানে কাজটা করতেছো তখন আসলে কি হচ্ছে, মানে বাস্তবতা তো ভিন্ন। প্ল্যান করি একরকম, আবার বাস্তবতা যা দেখা যায় যখন আমরা কাজটা করতে ধরি তখন দেখা যায় অন্য জিনিস। যেমন এখানে দেখো, আমার প্ল্যান করছিলাম 12, কিন্তু অ্যাকচুয়াল ইফোর্ট লাগছে হচ্ছে 12.5। ঠিক আছে, এইরকম। কিন্তু এখানে আবার দেখো 15 ছিল, আবার অ্যাকচুয়াল ইফোর্ট লাগছে আমাদের 11। আচ্ছা, তো অ্যাকচুয়াল এফোর্ট আমাদের 15টা যেহেতু সিলেক্ট করছি, দেখো অ্যাকচুয়াল এফোর্ট কিন্তু 15টা কমপ্লিট হয়নি এখনো, আমাদের 12টা অলরেডি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো এই টেবিলটা। আচ্ছা, আর একটা জিনিস আছে, এই যে টোটাল যে টাস্ক 56টার জন্য আমার টোটাল ইফোর্ট এস্টিমেটেড ছিল হচ্ছে 582। হ্যাঁ, এই যে এইভাবে সবগুলা তোমার হচ্ছে একদম 56 পর্যন্ত গেছে না, এই সবগুলোর যোগফল হচ্ছে আমার 582। ঠিক আছে, তো এই টেবিলটা আমরা বুঝছি। এখন আসি আমরা এই প্রত্যেক 10টা পয়েন্ট আমরা বোঝার ট্রাই করি। বিএসি, বাজেট অ্যাট কস্ট। হ্যাঁ, এই যে এগুলোর ফুল ফর্ম আর ডেসক্রিপশন এই যে তুমি স্লাইডে পাওয়া যাবা। তো যদি পড়তে চাও এখানে এসে পড়তে পারো। এই যে তোমার বিএসসি, এই যে বাজেট অ্যাট কমপ্লিশন, তোমার সামেশন অফ তোমার কি, এই যে এখানে এখানে আমরা আছি। বিএসসিটাই মূলত হচ্ছে আমার এই যে 56টা টাস্কের জন্য টোটাল যে এস্টিমেটেড ইফোর্ট, এইটা হচ্ছে আমার বিএসসি, বাজেট অ্যাট কস্ট। এই যে ছাপ এইটা। আচ্ছা, তাহলে বাজেট অ্যাট কস্ট আমরা বুঝলাম। বিসিডাব্লিউএস, বাজেট বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউলড, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউলড। এই যে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউলড, এই জিনিসটা কি, এটাও আমরা টেবিল থেকে পাবো। এই যে 15টা আমরা সিলেক্ট করছি না, ফার্স্ট 15টার জন্য আমরা অ্যানালাইসিস করতেছি। এই ফার্স্ট 15টার ইফোর্টের যোগফল হবে হচ্ছে আমার হচ্ছে বিসিডাব্লিউএস। এই সবগুলো তুমি যোগ করে তুমি এই ভ্যালুটা পাবা 15টার জন্য। বিএসসি ছিল কিন্তু হচ্ছে পুরো 56টার জন্য যোগফল, আর বিসিডাব্লিউএস হচ্ছে যে 15টা আমি সিলেক্ট করলাম সেই 15টার হচ্ছে যোগফল। আচ্ছা, তাহলে বিসিডাব্লিউএস আমরা বুঝলাম, বিসিডাব্লিউপিটা কি আসলে এখন। আচ্ছা, এখন এই দেখো অ্যাকচুয়াল যে ইফোর্ট ছিল এখানে দেখো 15টা কিন্তু কমপ্লিট হয়নি, কত পর্যন্ত কমপ্লিট হয়েছে 12। তাহলে এই 12 পর্যন্ত আমার যে যোগফল প্ল্যান্ট ইফোর্টের, এইটা হচ্ছে তোমার বিসিডাব্লিউপি। এটার ফুল ফর্ম কি, তোমার বাজেটেড কস্ট অফ ওয়ার্ক, কি বলে এটাকে ভুলে গেছি, পারফর্মড। এটা হচ্ছে শিডিউলড, হচ্ছে পারফর্ম হয়েছে কতগুলা। যেহেতু 12 পর্যন্ত পারফর্ম হয়েছে অ্যাকচুয়ালি, সেজন্য 12 পর্যন্ত তোমার এই যে এই কটা যোগফল তোমার হচ্ছে বিসিডাব্লিউপি। এই কটা যোগ করে দেখবা, এই যে এটা আসবে। বিসিডাব্লিউপিও বুঝলাম। এসসিডাব্লিউপি, অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, এই যে আমার পারফর্ম হয়েছে কটা 12টা, এই যোগফলটা হচ্ছে আমার এসসিডাব্লিউপি। এই সবগুলা যোগ করবা, এই ভ্যালুটা পাবা। আচ্ছা, তাহলে এই চারটা আমাদের ডান। এখন আরো যদি ভালো করে বুঝতে চাও তাহলে বসে বসে তুমি থিওরি পড়িও, আমি আপাতত ম্যাথের জন্য যা দরকার তাই দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসা হচ্ছে এসপিআই, শিডিউলড পারফরমেন্স ইন্ডেক্স। এই যে এসপিআই কোথায়, এই যে শিডিউলড পারফরমেন্স ইন্ডেক্স, এসপিআই। এসপিআই সূত্রটা কি, এসপিআই সূত্র হচ্ছে বিসিডাব্লিউপি। এই যে ভ্যালুটা আমাদের ফার্স্ট কাজ হবে টেবিল থেকে এই চারটা ভ্যালু আগে বের করে নেওয়া, তারপরে এই চারটা ভ্যালু দিয়ে আমি এই যে সূত্রের মধ্যে ভ্যালু বসায় ভ্যালুগুলো বের করবো, বাকিগুলোর ভ্যালু বের করবো। তাহলে এসপিআই কি, বিসিডাব্লিউপি আর ডিভাইডেড বাই বিসিডাব্লিউএস। এই যে বিসিডাব্লিউপি এই ভ্যালুটা ডিভাইডেড বাই বিসিডাব্লিউএস এর ভ্যালু, এটা হচ্ছে এসপিআই গেল। এসভি, শিডিউল ভ্যারিয়েন্স। ঠিক আছে, এই যে শিডিউল ভ্যারিয়েন্স এসভি। এখানে তুমি যদি এসপিআই সূত্র মনে রাখো, এসভি এমনি মনে থাকবে। দেখো জাস্ট এখানে ভাগ ডিভাইড করে দিচ্ছে, আর এখানে শুধু মাইনাস। এই যে বিসিডাব্লিউপি, এই যে মাইনাস বিসিডাব্লিউএস, উপরেরটাও মাইনাস নিচেরটা, এটা হলো এসভি। এরপরে আসে হচ্ছে সিপিআই,
কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, এই যে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স কোথায়, এই যে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স এপিআই, এটা কি তোমার হচ্ছে বিসিডাব্লিউপি ডিভাইড বাই এসিডাব্লিউপি, এই যে বিসিডাব্লিউপি এইটার যোগফলটা আর হচ্ছে এসিডাব্লিউপি এর যোগফল ভাগ হবে। ওই এসভি এর মতন সিভিও তোমার সেম কস্ট ভেরিয়েন্স, এই যে উপরেরটা বিয়োগ নিচেরটা, এই যে বিসিডাব্লিউপি মাইনাস এসিডাব্লিউপি। তো দেখো মনে রাখা কিন্তু খুবই সহজ। এরপরে আর দুইটা আছে, সেটা হচ্ছে পার্সেন্ট শিডিউল ফর কমপ্লিশন, পার্সেন্ট শিডিউল ফর কমপ্লিশন, এটা কি তোমার হচ্ছে বিসিডাব্লিউএস, এটাই মনে রাখবা শিডিউলের এস, তো বিসিডাব্লিউএস, ঠিক আছে, ডিভাইড বাই ব্যাক বিএসি, তাহলে বিসিডাব্লিউএস এইটা, আর হচ্ছে টোটাল যেটা ছিল 56টার জন্য 582 সেইটা, ওকে। আর হচ্ছে পার্সেন্ট কমপ্লিট, পার্সেন্ট কমপ্লিট তোমার হচ্ছে এই যে বিসিডাব্লিউপি ডিভাইড বাই ব্যাক, ওই নিচে ব্যাক সেম থাকবে, যে বিসিডাব্লিউপি এইটার জন্য এইটা ডিভাইড বাই টোটালটা, ওকে। এখন আসলে এই স্লাইডের যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা করি, হ্যাঁ। Assume you are a software project manager and you have been asked to complete earned value statistics for a small software project. The project has 56 planned work tasks that are estimated to require 582 days to complete. At the time that you have been asked to do the earned value analysis, 12 tasks has been completed. Is it 12 tasks has been completed? এই 12টা, okay. However, the project schedule indicate that 15 tasks should have been completed. এই যে 5টার জন্য আমরা করছিলাম। The following scheduling data are available. আচ্ছা, এটা available। এখন এই ভ্যালুগুলোকে কাজে লাগায় আমাদেরকে ইভার ম্যাথটা করতে হবে। তাহলে কি ব্যাকের ভ্যালু কি দেয়া আছে আমাদের, 56টার জন্য টোটাল এস্টিমেশন কত রিকোয়ার্ড 582, তাহলে লিখলাম is equal to 582। আচ্ছা, এরপরে হচ্ছে বিসিডাব্লিউএস। আচ্ছা, বিসিডাব্লিউএস এই টেবিলটা কিন্তু আমাদের দেয়া থাকবে। বিসিডাব্লিউএস কোনটা 15টার জন্য, তাহলে এই সবগুলো আমাদেরকে ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে। যোগ করলে তুমি পাবা হচ্ছে এই যে 156.50, তাহলে লিখলা 156.50। দেন বিসিডাব্লিউপি যে কয়টা কমপ্লিট হয়েছে সেই কয়টার জন্য প্ল্যান্ট ইফোর্টের যোগফল, এই কয়টা যোগ করে পাবা হচ্ছে 126.50, 126.50। এসিডাব্লিউপি এই যে অ্যাকচুয়াল ইফোর্ট যে 12টা কমপ্লিট হয়েছে সেটা অ্যাকচুয়াল ইফোর্টটা কি তোমার হচ্ছে 127.50, 127.50। আচ্ছা, এখন আমি এই ভ্যালুগুলা তো পেয়ে গেলাম। এখন দেখো এই ভ্যালুগুলো নিয়ে আসলে খেলা, এই যে তুমি যখন ভ্যালু বসাই দিবা, এখানে যদি ভ্যালু বসাই দেয় কত হবে তোমার হচ্ছে বিসিডাব্লিউপি, এই যে বিসিডাব্লিউপি কত 0.50, দেন হচ্ছে তোমার হচ্ছে বিসিডাব্লিউএস 156.50 এটা। তারপরে হচ্ছে একবারে ভ্যালুগুলো আগে বসাই নেই। তারপর দেখো এসবি তোমার হচ্ছে বিসিডাব্লিউপি, তাহলে বিসিডাব্লিউপি কত 126.50 মাইনাস 156.50, এটা মাইনাস আসবে, সমস্যা নেই। তারপর হচ্ছে সিপিআই, বিসিডাব্লিউপি কত 126.50 আর এসিডাব্লিউপি কত 127.50, ওকে। দেন হচ্ছে সিভি, আচ্ছা জাস্ট মাইনাস হয়ে যাবে,
তাহলে 126.50 মাইনাস 127.50। ওকে, দেন হচ্ছে শিডিউল ফর কমপ্লিশন, বিসিডাব্লিউএস কত? বিসিডাব্লিউএস 56.50, 156.50 ব্যাক কত? 100 কত জন? 82 না? 582 এইটা। দেন বিসিডাব্লিউপি, বিসিডাব্লিউপি কত? 126 না? এই যে 126.50 আর ব্যাক কত? এই যে 582। এখন এটা দেখো পার্সেন্টে আনতে হবে না? এখন যে অ্যান্সারটা আসবে, হ্যাঁ, সেটার সাথে কিন্তু 100 দিয়ে গুণ করতে, মানে পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে। একবার ক্যালকুলেটরটা যদি আমরা অন করি, এই যে হাই ক্যালকুলেটর বাবা, এই যে, আচ্ছা দেখো, আচ্ছা ফার্স্ট থেকেই আমরা আসি। তাহলে তোমার হচ্ছে 126.50 ডিভাইড বাই 156.50, 0.808। আচ্ছা এই ভ্যালুগুলো তোমার ইয়েতেই দেয়া আছে, এই যে এখানে যে ম্যাথটা স্লাইডে আমাদের করছি সেখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু মিলে নিতে পারো লিখে লিখে। হ্যাঁ, এই যে মিলে গেছে প্রথমটা 808। আচ্ছা এখানে স্লাইডে যেহেতু আমাদের 6 ঘর পর্যন্ত নিচ্ছে, তোমরা তো 5-6 ঘর পর্যন্ত নিও দশমিকের পর। আচ্ছা তারপরে হলো এই ভ্যালুগুলো আমরা বার করবো আর মিলাইবা। দেন এই যে এটা যেটা বলতেছিলাম পার্সেন্টেজের জন্য, এই যে তোমার হচ্ছে এইটা করি, হ্যাঁ, 156.50 ডিভাইড বাই 182 ইন্টু 100। হ্যাঁ, তাহলে দেখো 26.89, 26.89%। তোমাকে ভ্যালুটা বের করে 100 দিয়ে গুণ দিতে হবে পার্সেন্টের জন্য, যে 26.89। হ্যাঁ, এই সেম ভাবে তোমার হচ্ছে এই যে কমপ্লিটের জন্য সেম, ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা পার্সেন্টে আসবে। তো এই ছিল ইভার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চ্যাপ্টার 15-এ মোটামুটি আর ইম্পর্টেন্ট কিছু নাই। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 16-এ। আচ্ছা চ্যাপ্টার 16-এ যাওয়ার আগে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ইউনিটগুলা, হ্যাঁ ইউনিটগুলো দিতে হবে কিন্তু। তোমার হচ্ছে এই যে বিএসসি ব্যাকের যে ইউনিট, এটা হচ্ছে পার্সেন্টে, তারপরে যে তোমার এই ইউনিটগুলা দেখে নিও, হ্যাঁ কোনটার কি ইউনিট। পার্সেন্টের জন্য তো কোনো ইউনিট নাই, এই যে পার্সেন্টে তোমার এসভি এর জন্য পার্সেন্টে, সিভি এর জন্য পার্সেন্টে, তো ইউনিটগুলো আর কি লিখতে হবে। তো এটাই 16 নম্বর চ্যাপ্টারে আমাদের দুই জায়গায় ম্যাথ আছে, একটা হচ্ছে পাবা হচ্ছে স্লাইড 12-এ একটা ম্যাথ আছে, দেন হচ্ছে একদম লাস্ট স্লাইড 18 নম্বর স্লাইডে তোমার হচ্ছে একটা আছে। তো দেখো কি বলছে, assume that a software team defines a project risk in the following manner. Riskটা কি? Risk definition: only 70% of the software components scheduled for reuse will, in fact, be integrated into one application. The remaining functionality will have to custom developed. আচ্ছা একটা মনে করো একটা সফটওয়্যার বানাবা, ওই সফটওয়্যারটার মধ্যে হচ্ছে সফটওয়্যারের জন্য 70% কম্পোনেন্ট রিইউজ করা যাবে, ঠিক আছে, বানানোর জন্য কোনো কম্পোনেন্ট 70% কম্পোনেন্ট রিউজ করতে, বাকিগুলো হচ্ছে কাস্টম বিল্ড করতে হবে। এইটা হচ্ছে আমাদের রিস্ক। আচ্ছা রিস্ক প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে 80%, মানে এই যে রিস্কটা হওয়ার প্রবাবিলিটি সম্ভাবনা হচ্ছে 80%। এখন আমরা বের করবো রিস্ক ইম্প্যাক্ট। আচ্ছা
তো সফটওয়্যারটার জন্য 60 রিইউজেবল সফটওয়্যার কম্পোনেন্ট 60 রিইউজেবল সফটওয়্যার কম্পোনেন্ট ওয়ার প্ল্যান্ট, 60টা টোটাল, যেটার মধ্যে ইফ অনলি 70% ক্যান বি ইউজড। ঠিক আছে, এই 60টার মধ্যে 70%, তাহলে কত হচ্ছে 60 ইন্টু 70%, কত 42, তাহলে 42 আমি ইউজ করতে পারবো। আর বাকি 18টা 60 মাইনাস 42 ইজ ইকুয়াল টু কত 18, বাকি 18টা আমাকে কাস্টম বিল্ড করতে হবে ফ্রম দ্য স্ক্র্যাচ, ডেভেলপ ফ্রম দ্য স্ক্র্যাচ। আচ্ছা, সিন্স দ্য অ্যাভারেজ কম্পোনেন্ট ইজ 100 লাইন অফ কোড, এই যে 18টা কম্পোনেন্ট, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, এইরকম 18টা, প্রত্যেকটার জন্য আমার হচ্ছে 100 লাইন অফ কোড লাগে, অ্যাভারেজে 100 লাইন অফ কোড। আচ্ছা, তারপর কি বলছে দেখি, ডাটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কস্ট ফর ইচ এলওসি ইজ $14। আচ্ছা, তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আমার 100 লাইন অফ কোড আছে, এবং এই 100 লাইন অফ কোডের জন্য আমার হচ্ছে কস্ট পড়তেছে হচ্ছে $14। ঠিক আছে, তাহলে ইম্প্যাক্টটা আমি এখন কিভাবে বার করবো, টোটাল কত 18টা না, প্রত্যেকটাতে যদি 100টা করে, একটাতে যদি 100টা লাইন অফ কোড থাকে, তাহলে 18টাতে কত, একটাতে আছে 100টা, 18টাতে 18 ইন্টু 100, তাই তো। এখন একটার জন্য কস্ট আমার কত $14, তাহলে এই পুরোটা সবগুলোর জন্য কত হবে ইন্টু 14 না, ইন্টু 14, এই জিনিসটাই করছে, এই যে 18 ইন্টু 100 ইন্টু 14, এই সবগুলো গুণ করে আমি যেটা পাইলাম এটা হচ্ছে রিস্ক ইম্প্যাক্ট। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমাদেরকে বার করতে হবে রিস্ক এক্সপোজার। এখানে একটা জিনিস বলছে না, রিস্ক প্রবাবিলিটি, এই রিস্ক প্রবাবিলিটি যেটা আছে 80%, 80% বলতে কি 0.80, ঠিক আছে, এই 0.80 কে যদি আমি এই রিস্ক ইম্প্যাক্ট দ্বারা গুণ করি, তাহলে আমি পাবো হচ্ছে রিস্ক এক্সপোজার। ঠিক আছে, আমার যেটা 25,200 ছিল, এটা তো 100%-এর জন্য, কিন্তু আমার তো এই রিস্কটা তোমার তো 100% তো করবে না, অকার করবে না, এটা পার্সেন্টেজ কত 80%, এই 80%কে যদি গুণ দিয়ে দিই, তাহলে আমি পাবো হচ্ছে রিস্ক এক্সপোজার। তো এটাই হচ্ছে ফার্স্ট ম্যাথ গেল। দেন আসবো হচ্ছে আমি সেকেন্ড, যেটা প্রায় একই জিনিস, রিস্ক রিডাকশন লেভারেজ, RRL। ঠিক আছে, রিস্ক রিডাকশন লেভারেজ ইজ আদার quantitative means of assessing how risks are being managed। ঠিক আছে, এইখানে একটা ইকুয়েশন আছে RRL এর, এই ইকুয়েশনটা ঠাস করে মুখস্থ করে ফেলো। বলে কি রিস্ক এক্সপোজার বিফোর, রিস্ক এক্সপোজার আফটার, আর নিচে হচ্ছে কস্ট অফ রিস্ক রিডাকশন। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই, মনোযোগ দাও। আচ্ছা, রিস্ক এক্সপোজার বিফোর জিনিসটা কি, ধরো একটা ফ্যাক্টরি আছে আমাদের, এটা আমাদের একটা ফ্যাক্টরি। ঠিক আছে, এই ফ্যাক্টরিতে কোনো ফায়ার অ্যালার্ম নাই, ফায়ার অ্যালার্ম না থাকার কারণে আগুন লাগার সম্ভাবনা হচ্ছে 20% চান্স অফ ফায়ার, যার ফলে আমাদের ড্যামেজ হবে হচ্ছে $20,000। ঠিক আছে, $20,000 ড্যামেজ হবে। এটা হচ্ছে আমার রিস্ক এক্সপোজার বিফোর। দেন রিস্ক এক্সপোজার আফটার কি, ধরো তুমি এখন ফায়ার অ্যালার্ম আনছো ফ্যাক্টরিতে। ঠিক আছে, ফায়ার অ্যালার্ম আনছো, যা এর ফায়ার অ্যালার্ম আনার কারণে তোমার রিস্কটা কমে গেল হচ্ছে 5%। যখন ফায়ার অ্যালার্ম ছিল না, তখন রিস্ক ছিল হচ্ছে 20%, এই যে 20%, তাই রিস্ক এক্সপোজার বিফোর রিস্ক রিডাকশন তোমার হচ্ছে 20% ছিল, যার ফলে ড্যামেজ হচ্ছে $20,000। কিন্তু তুমি রিস্ক রিডাকশন করলা হচ্ছে একটা ফায়ার অ্যালার্ম কেনার মাধ্যমে রিস্ক রিডাকশন হইলো 5% নেমে আসলো। কিন্তু 5% করার কারণে রিস্কটা নেমে আসলো, ঠিক আছে, কিন্তু কস্ট কিন্তু তোমার ড্যামেজ কিন্তু একই। যদি একবার আগুন লাগে তাহলে $20,000 কিন্তু ক্ষতি হবে, তাহলে এই 20,000 আর এই 20,000 কিন্তু সেম থাকবে। ঠিক আছে,
বুঝছো ব্যাপারটা? জাস্ট তোমার পার্সেন্টেজটা কমে গেছে, সম্ভাবনাটা কমে গেছে। আগে ফায়ার অ্যালার্মের জন্য সম্ভাবনা ছিল হচ্ছে 20%, এখন ফায়ার অ্যালার্ম লাগাইছি, সম্ভাবনা হয়ে গেছে হচ্ছে 5%। কিন্তু আগুন যদি লাগে 5% হোক, তখনও যে ক্ষতি হতো 20%, আর আগে যখন ছিল না তখনও যে ক্ষতি হতো, দুইটাই সেম সেম হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে রিস্ক এক্সপোজারে আমরা ওপরে যে ম্যাথটা করে আসলাম কি ছিল, ওই যে পার্সেন্টেজটাকে আমরা গুণ দিচ্ছিলাম না, এই যে পার্সেন্টেজ ইনটু যেটা ইম্প্যাক্ট সেটাকে। তাহলে কি তোমার হচ্ছে রিস্ক রিডাকশন বিফোর কত 20%, তাহলে কি 20% কি 0.2, এই যে 0.2 ইন্টু ড্যামেজ কত, ইম্প্যাক্টটা কত, $20,000 ইন্টু $20,000, এই যে মাইনাস মাইনাস বসাইলাম। তারপর হচ্ছে ফায়ার অ্যালার্ম আনার কারণে কত হলো 5% নেমে আসছে, তাহলে পার্সেন্টেজটা কত 0.05, এই 0.05 ইন্টু ওই যে তোমার হচ্ছে ইম্প্যাক্টটা কি সেমই থাকবে। একবার যদি আগুন লাগে তাহলে তো ক্ষতি তো সেমই হবে 20,000, তাহলে 20,000 এখানে সেমই থাকলো, ডিভাইডেড বাই তোমার হচ্ছে ফায়ার অ্যালার্মটা লাগানোর কারণে কত টাকার কস্ট খরচ হয়েছে আর কি। তোমার হচ্ছে রিলেশন ফায়ার অ্যালার্ম কস্টিং 15, তাহলে হচ্ছে $1,500 তোমার হচ্ছে কস্ট হয়েছে। তার নিচে ওই $1,500 তোমার হচ্ছে রিস্কটা রিডাকশন করার জন্য যে কস্টটা লাগলো সেটা দিয়ে তুমি ভাগ দিবা, দেন তুমি হচ্ছে পাবা এর ভ্যালু বসাই দিলে পাবা হচ্ছে 2। কারণ RRL এর ভ্যালুটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেটা ওথ ডুইং, মানে ভালো ভালো করতেছে। আর যদি ওয়ানের থেকে 1 বা 1-এর থেকে ছোট হয় তাহলে সেটা নট ওথ ডুইং। ঠিক আছে? মানে তোমার হচ্ছে যে টাকা খরচ করতেছো তার থেকে মনে করো ক্ষতি পরিমাণ অনেক কম, লস হয়ে গেল আর কি। অত টাকা খরচ, ধরো তোমার হচ্ছে এখানে কি $1,500 তুমি খরচ করতেছো, হুম, দিয়ে লাগাইলা $1,500 দিয়ে লাগাই তুমি হচ্ছে অ্যালার্ম লাগাইলা। এই $1,500 যদি 15 লাখ হইতো তাহলে কি তোমার এটা খুব ইয়ে হইলো? ওর থেকে তো তোমার $20,000 লস হয় ভালো। তো ওটাই আর কি, তোমার 1-এর থেকে যদি বেশি হয় তাহলেই তোমার হচ্ছে পোস্ট ডুইং। তো এটাই আমাদের ম্যাথ চ্যাপ্টার 66। আরে ভাই কথা বলতে বলতে জিভা পুরো পল্টায় যাচ্ছে। চ্যাপ্টার 16। তো থ্যাংক ইউ সো মাচ। বাপরে বাপ, গলা শুকাই গেছে। ওকে।